আচ্ছা, সিনক্রোনাস ট্রান্সমিশন। প্রথমটা ছিল হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আর এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কিন্তু আমরা বিরতিহীনভাবে ডেটা মানে বিরতিহীনভাবে ডেটা পাঠাই, কিন্তু সেখানে আমাদের হচ্ছে সময়ের একটা মানে সমস্যা থাকে, যে প্রথম বিটটা আমরা পাঠানোর পরে 10 সেকেন্ড পরে আরেকটা বিট পাঠালেও কোনো সমস্যা নাই, হুম। ঠিক আছে। কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনে আমাদের হচ্ছে মানে বিরতিহীনভাবে প্রেরক থেকে গ্রাহক যন্ত্রে ডাটা পাঠানো যায়, এবং হচ্ছে ওই ওই পাঠানোটার মধ্যেকার সময়গুলো দেখেই হচ্ছে সিনক্রোনাইজেশন বা ক্লকটাকে ঠিক করা হয়, ঠিক আছে। দেখো দেখো বলছে, যেহেতু প্রেরিত ডাটা ব্যবহার করে গ্রাহক যন্ত্র তার ক্লককে সমন্বিত করে, তাই প্রেরণ করার জন্য কোনো ডেটা না থাকলেও আইডিয়াল সিকোয়েন্স হিসেবে পূর্ব নির্ধারিত ডেটা পাঠানো যায়। যেমন দেখো, আমি হচ্ছে কি করলাম, যে 10 প্রথমে এইটা পাঠালাম 10100011, ঠিক আছে। এখন ও কি করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, প্রথমবারে আমি 8টা বিট পাঠাইছি, হুম। ঠিক আছে। থাকে পাঠানোর পরে মানে বিরতিহীন ভাবে প্রথম বারে আমি 8টা বিট পাঠাইছি। হ্যাঁ। পাঠানোর পরে কিছুক্ষণ গ্যাপ দিয়েছি। ও কি করবে, আচ্ছা। যেহেতু দেখলো যে প্রথমবারে 8টা বিট পাঠাইছে, ও দেখে নিল যে 8টা বিট পাঠাতে কত সময় লাগে। মনে করে দেখলাম যে 10 হচ্ছে সেকেন্ড লাগে। হুম। এবার ও ক্লককে 10 সেকেন্ড অনুযায়ী সেট করে দেবে। তার তখন মানে 10 সেকেন্ড পর আরেকটা বিট যাবে। না মানে মানে 10 সেকেন্ডে যে কয়টা বিট যায় সে কয়টা বিটকে পরের বার গুলোতে পাঠাবে, ঠিক আছে। মানে প্রথমবারে আমি কি করলাম, দশ 10 সেকেন্ডে যে কয়টা মানে 8টা বিট পাঠাতে 10 সেকেন্ড লাগলো, লাগায় হ্যাঁ। কিছুক্ষণ গ্যাপ দিলাম। এবার ও ক্লককে 10 সেকেন্ড অনুযায়ী সেট করে দিল। দিল। দেওয়ার পরে পরের বার 10 সেকেন্ডে যে কয়টা বিট আমি পাঠাতে পারবো একবারে পাঠাই দিবে। মানে ও ক্লককে এইভাবে ঠিক করে দিল যে পরের বার 10 সেকেন্ডে আমি যে কয়টা বিট পাঠাতে পারবো। পরের ব্রেক মানে প্রথমবার পাঠানোর পর আমি 1 মিনিট ব্রেক নিতে পারি, অসুবিধা নাই। কিন্তু 1 মিনিট হুম। ব্রেক নেওয়ার পরে ও যে আগের বার যে যে মানে 8টা বিট পাঠাতে 10 সেকেন্ড লাগছে, 10 সেকেন্ড অনুযায়ী ক্লকটাকে ওই অ্যালার্মের মতো সেট করে রাখছে, যে 10 সেকেন্ডে যে কয়টা বিট পাঠাতে পারবে পারবে, তারপরে আর পারবে না। তো আচ্ছা। প্রতিবার এরকম মনে করে 8টা 8টা করে যেতে থাকবে। ন্যাচারালি ওই 8টা করেই যায়, ঠিক আছে। মানে হুম। মানে যেহেতু হচ্ছে ব্রেকলেস যাচ্ছে, কোনো থামছে না, তো ওই 10 সেকেন্ডে মনে করো 8টা, প্রথমবার যদি 8টা বিট যায় পরের বার 8টা বিটই যাবে, আচ্ছা। ঠিক আছে। এখন কি হবে, ও হচ্ছে আবার কি জানো, আগেরটাকেও সেভ রাখবে। আগেরটাতে কি ছিল, কোনো প্রাইমারি স্টোরেজ নাই, কিন্তু এখানে কি আছে, হ্যাঁ। একটা প্রাইমারি স্টোরেজ আছে। প্রথমবারে শুধু 10 সেকেন্ড পাঠাচ্ছে সেটাই সেভ করছে না, 10 সেকেন্ডে কি কি পাঠাচ্ছে সেটাকেও সেভ করে রাখে। মানে কি কি পাঠাচ্ছে? কি পাঠাচ্ছে, মনে করো আচ্ছা প্রথম আচ্ছা। 10 সেকেন্ডে 8 বিট পাঠাইছে, 8টা ওয়ান পাঠাইছে। হ্যাঁ। ওই ও 8টা বটাও চিহ্নিত করে ও রাখতেছে। 8টা ওয়ানকেও একটা প্রাইমারি মানে স্টোরেজ, একটা মেমোরিতেও সেভ করে রাখে, আচ্ছা। ঠিক আছে। এরপরে একটা সময় যখন মানে সেন্ডার কিছু পাঠাচ্ছে না, ওই 8টা ওয়ানকে রিপিটেডলি বারবার বারবার পাঠাতে থাকে, বুঝছি। ঠিক আছে। এখানে কি ছিল, অ্যাসিনক্রোনাসে কি ছিল, এখানে কোনো স্টোরেজ নাই, আমি সব পাঠানোর পরে একবারে গিয়ে লাস্টে গিয়ে ওই সেভ করার অপশনে গিয়ে সেভ করব। কিন্তু হ্যাঁ। এখানে প্রথমবারে 10 সেকেন্ড আমি পাঠালাম, পাঠানোর পর হুম। একটা ব্রেক দিলাম। ও কি করবে, ওই ব্রেকের সময়টাতে ক্লকটাতে অ্যালার্ম সেট করে রাখবে যে আমি এই 10 সেকেন্ডে 8 বিট পাঠাইছিল, পরের বার 10 সেকেন্ডের জন্য 8 বিটই পাঠাই, হুম। হুম। ঠিক আছে। এবং ও একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকবে, ও সেখানে কি করবে, কি কি পাঠাইছি সেটাকেও সেভ করে রাখে, ঠিক আছে। এরপরে যখন আচ্ছা। সেন্ডার কোনো কিছু পাঠাবে না, ওই 8টা বিটকেও বারবার পাঠাতে থাকবে। আমি একটুখানি যাই এখানে। তো লিখছে, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে প্রাইমারি ডিভাইসে সংরক্ষণ করে ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয়। এই মনে করো যে প্রথমে কি করা হলো, প্রথমবারে আমি হচ্ছে 8টা বিটকে পাঠাইছি, তো স্টোরেজ ডিভাইসে গিয়ে কি করবে, 8টা বিটকে একটাকে একটা প্যাকেট আকারে বা ফ্রেম আকারে ভাগ করে নিবে, ঠিক আছে। স্টোরেজে গিয়ে। হ্যাঁ মানে স্টোরেজে তো প্রথম প্রাইমারি স্টোরেজে তো একটা এগুলো সেভ থাকছে, হুম। কাইন্ড অফ হচ্ছে তোমার ব্রাউজিং হিস্টোরি, যে তুমি হচ্ছে ব্রাউজারে বা গুগলে কি কি সার্চ দিচ্ছ ওইগুলো তোমাকে সেভ হয়ে থাকে না। হ্যাঁ হ্যাঁ। তো ওই সেভ করার হিস্টোরির মতো ওই একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে এইভাবে একটা সেভ করে রাখে, ওইটা ওইভাবে সেভই থাকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখন তুমি যদি কোনো কিছু সার্চ না দাও, লাস্ট যেটা সার্চ দিয়েছো সেটা কি, সেটাই তোমাকে হচ্ছে ব্রাউজারে দেখায় না। হ্যাঁ। তো ওইটা ওইটা এরকম সেভ হয়ে থাকে, আচ্ছা। ঠিক আছে। যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক স্টেশনে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজে র্যাম, ক্যাশ, সিপিইউ মেমোরি ইত্যাদিতে সংরক্ষণ করে
ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতিবার একটি ব্লক বা ফ্রেমের সাথে সমন্বয় করে সমান বিরতি দিয়ে প্রেরণ করা হয়। প্রথমে যদি আমি 10 সেকেন্ড বিরতি নিয়ে থাকি, মনে করে এটা পাঠানোর পরে এই সেকেন্ডটা পাঠানোর আগে আমি 10 সেকেন্ড গ্যাপ দিয়েছি, ও কি হুম। করবে 10 সেকেন্ড গ্যাপটাকে অনুযায়ী ওই অ্যালার্মটা বা ক্লকের ব্লক। অ্যালার্মটা সেট করবে। ঠিক আছে। আচ্ছা, প্রতি ব্লক ডেটা শুরুতে 1 বা 2 বিটের একটি হেডার ইনফরমেশন এবং ব্লক ডেটার শেষে একই পরিমাপের একটি ট্রেলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। হেড আর টেল, হেড মানে মাথা, টেল মানে লেজ, এইভাবে মনে রাখবা। হেডার হুম। ইনফরমেশন, ট্রেলার ইনফরমেশন। হেডার ইনফরমেশন বলতে কি বোঝায়? মনে করো একটু পেইন্টে আমি যাই, ওইখানে কি ছিল, স্টার্ট আর স্টপ বিট ছিল না প্রথমটাতে অ্যাসিনক্রোনাসে? এখন হেডার ইনফরমেশনে মনে করো আমি এখানে 8 বিট পাঠাইছি। প্রথমে আমি দেখি 8 বিট, দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আচ্ছা, মনে করো 1 0 1 1 1 0 1 1। এখন মনে করো প্রথমে এটাকে বলা হয় হেডার ইনফরমেশন, এটাকে বলে টেইলার ইনফরমেশন। এখন আচ্ছা। হেডার ইনফরমেশনে কি কি থাকতে পারে? অনেক কিছু থাকতে পারে। প্রথমে থাকতে পারে যে তুই একটা স্টার্ট বিট, যেটাকে তুমি শুরু করো, ঠিক আছে। আর হ্যাঁ। এইটাতে কি থাকতে পারে পরের অংশটাতে? কোন রিসিভারের কাছে আমি ডেটা পাঠাবো তার অ্যাড্রেস, সেটাও আবার বাইনারিতে থাকে। মনে করো 0 1 1 0 1, এটা হচ্ছে অ্যাড্রেস। ওরে বাপরে। আর এটা হচ্ছে স্টার্ট বিট, মানে সে আমি তোমাকে বলছি, ওখানে তো বলে নাই যে স্টার্ট বিট বা স্টপ বিট, এখানে বলছে, না। এখানে বলছে হেডার ইনফরমেশন, মানে আমি এটা কার কাছে যাবে, আমি ট্রান্সমিশনের সময় তো বলে দেয়নি যে কার কাছে যাবে। তাহলে এইটার অ্যাড্রেস দেখে বুঝতে পারবে, মানে এটা অ্যাড্রেস কোনটা, মেমোরির অ্যাড্রেস, যে মেমোরির কোন জায়গায় রিসিভারটা আছে আমি সেটার অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিব। হুম। আর এখানে ট্রেলার ইনফরমেশনে মনে করে কি থাকতে পারে, স্টপ বিট। ঠিক আছে, স্টপ বিট থাকলো যে 0, তুমি স্টপ করে দাও, আর কিছুতে পাঠাবা না। ঠিক আছে, এরকম থাকতে পারে। তো এখানে কি থাকতে পারে, হেডার ইনফরমেশন, টেলার ইনফরমেশন। তাহলে এখানে তো আর এই অ্যাসিনক্রোনাসে কি থাকে, স্টার্ট আর স্টপ বিট। জি। ঠিক আছে। আর সিনক্রোনাসে কি থাকে, হেডার আর টেলার এই ইনফরমেশন। হেড এগুলো আছে। কিন্তু, এটা কিন্তু মুখস্থ একদম ভালো মতো মনে থাকে। আচ্ছা, বিশাল নেটওয়ার্কে গন্তব্য খুঁজে বের করার জন্য এর মাঝে সাধারণত প্রেরক ও গ্রাহকের চিহ্নিতকরণের সংখ্যা বা অ্যাড্রেস থাকে। এই দেখো একটু আগে যেটা বললাম, যে আমি তো এখানে আমি যখন কিবোর্ড দিয়ে ডিসপ্লেতে অ্যাসিনক্রোনাসের ডেটা পাঠাচ্ছি, আমি জানি আমার হুম। কিবোর্ডের ইনফরমেশন গুলো আমার ডিসপ্লেতে যাবে নাকি অন্য কারোর ডিসপ্লেতে যাবে, না। আমার ডিসপ্লেতেই যাবে। কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনটা মনে করো বিশাল বড় নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশন করার ক্ষেত্রে, যে মনে করো তুমি তোমার মেসেঞ্জারে হচ্ছে মেসেঞ্জার থেকে আরেকজনকে কিছু টেক্সট লিখে পাঠাচ্ছ। এখন তো হুম। ফেসবুকে তো কোটি কোটি মানুষ আছে, তাহলে কার মেসেঞ্জারে যাবে? তাহলে অ্যাড্রেস অনুযায়ী বসবে এটা হ্যাঁ, তো নাকি? তোমার তোমার হচ্ছে আহ, তুমি যাকে পাঠাচ্ছ তার একটা হুম। অ্যাড্রেস থাকে হ্যাঁ। নেটওয়ার্কের মধ্যে। সেই অ্যাড্রেসটাকে তোমার মেসেজের সাথে হেডার আকারে সেট করে দেওয়া হয়। ঠিক আছে, যে এখানে এখানে যেরকম আছে, মনে করে এই অ্যাড্রেসটা হচ্ছে তুমি যাকে পাঠাচ্ছ তার একটা হ্যাঁ। অ্যাড্রেস, এটা হচ্ছে স্টার্ট বিট তার একটা অ্যাড্রেস, আর এটা হচ্ছে স্টপ বিট, যে তুমি এখন আর মেসেজ আসছে না। হুম। এইভাবে পাঠানো হয়। ঠিক আছে। আচ্ছা। প্রেরক ও গ্রাহকের চিহ্নিতকরণের সংখ্যা বা অ্যাড্রেস থাকে। গ্রাহক যন্ত্র এই হেডার সিগন্যাল ব্যবহার করে, গ্রাহক যন্ত্র, একটু মন দিয়ে শোনো, গ্রাহক যন্ত্র মানে যেটা সে নিবে, যে নিচ্ছে, এই হেডার সিগন্যাল ব্যবহার করে প্রেরকের ক্লক স্পিডের সাথে সিনক্রোনাইজ বা সমন্বিত করে। হেডার যে ক্লক সিগন্যাল, স্পিডের সাথে সিনক্রোনাইজেশন। মানে যেই স্পিডে হেডার ডেটা পাঠাচ্ছে, হ্যাঁ। ওই হেডার ইনফরমেশন গুলো দেখে বুঝতে পারে যে কোন স্পিডে হেডার থেকে ডেটা আসছে। ঠিক আছে। মনে করো যে যে কেউ একজন অনেক দূরের থেকে কল দিচ্ছে বা দূরের থেকে মেসেজ দিচ্ছে, তার হ্যাঁ। তার তার হেডার ইনফরমেশনটা দেখে বুঝতে পারবে যে এই অ্যাড্রেসটা তো অনেক দূরে, তাই আচ্ছা না? আচ্ছা। তাহলে সেটা দেখে বুঝতে পারবে এই অ্যাড্রেসটা যেহেতু অনেক দূরে, তাহলে এর স্পিডটা একটু আস্তে আসছে। বুঝছি বুঝছি। তখনও হচ্ছে সেন্ডার সাইডে সেভাবে সিনক্রোনাইজেশন হয়। জাস্ট এগুলো মানে আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি সেগুলো যে একদম অ্যাকুরেট এক্সাম্পল সেটা কিন্তু না। ঠিক আছে। এটা হুম। হচ্ছে মনে করো যে একটা বাই ডিফল্ট এক্সাম্পল, তুমি এটা দেখে মানে নিজেকে সেইভাবে মানে একটা ইমাজিনেশন তোমাকে আমি তৈরি করে দিচ্ছি, তার মানে এই না যে এটাই একদম কারেক্ট। ঠিক হুম। আছে। আচ্ছা, টেইলার ব্লকের শেষ নির্দেশ করে, ব্লকের শেষ নির্দেশ করে, যে এটা দেখালাম যেটা টেইলার ব্লক, ব্লকের শেষ নির্দেশ করে। কোনো কোনো ক্ষেত্রে ব্লকের ভিতরকার ভুল নির্ণয়
ও সংশোধনে সহায়তা করে। এখানে একটা ইরর বিট দেয়া থাকে। আচ্ছা, এই জিনিসটা নিয়ে তোমাকে যদি এখন বলি, অনেক হাই লেভেলের কথা হয়ে যায়। লাস্টে একটা ইরর বিট দেয়া থাকে। স্টার্ট বিট, স্টপ বিট, অ্যাড্রেস বিট, তারপর ইরর মনে করো বিট। একটা ইরর বিট, এগুলো তোমার বইয়ে নাই, বাট তোমাকে আমি একটু এক্সট্রা নলেজ দিয়ে রাখলাম। মনে করো একটা ইরর বিট থাকে, কিরকম আহ, একটু বলি, তোমার এগুলো হুম। লাগবে না, বাট একটু মানে শিখে রাখতে কিন্তু অসুবিধা নাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, মনে করো আমি তোমাকে 101111 ডেটা পাঠাইছি। হ্যাঁ। এখন ইরর বিট নির্দেশ করার জন্য একটা নির্দিষ্ট আরেকটা বিট আছে, সেটাকে কি বলে জানো? প্যারিটি বিট। প্যারিটি বিট শোনা শোনা লাগতেছে। আচ্ছা, এটা শোনা শোনা লাগছে হচ্ছে, তাও হচ্ছে মনে রাখো, প্যারিটি বিট। এখন দেখো, প্যারিটি বিট আবার দুই প্রকার। এগুলো তোমার বইয়ে নাই, জাস্ট আমি এক্সট্রা বলতেছি, ঠিক আছে? প্যারিটি বিট দুই প্রকার। একটা হচ্ছে ইভেন প্যারিটি, আর একটা হচ্ছে অড প্যারিটি। ইভেন প্যারিটি। একটা হচ্ছে অড প্যারিটি, ঠিক আছে? হুম। এখন তুমি দেখো তো, এখানে ওয়ান আছে কি জোড় সংখ্যক নাকি বেজোড় সংখ্যক? জোর। জোড় সংখ্যক ওয়ান আছে। তাহলে এখন আমি কি করব, এটাকে যদি ইভেন প্যারিটিতে প্রকাশ করি, তাহলে জোড় সংখ্যক ওয়ান থাকলে আমি কি দিব? এখানে একটা জিরো দিব। কেন জিরো দিব? কারণ আমি হচ্ছে এখানে জোড় সংখ্যক ওয়ান রাখতে চাই। যদি আমি এখানে 1 2 3 4 আছে, আমি যদি এখানে আরেকটা ওয়ান বসাই, তাহলে এখানে ওয়ানটা কি হলো? বেজোর। বেজোড় হয়ে গেল। তাহলে আমি যদি পাঠানোর সময় বলে দিই যে আমার এটা ইভেন প্যারিটিতে আমি পাঠালাম, এবং মানে আমার জোড় সংখ্যা যাবে বিটটা। জোড় সংখ্যার বিট যাবে। ওইটা বলছিলেন স্যার, ওই যে তথ্য ভুল নাকি এর জন্য হ্যাঁ, ইরোড এটা। চেকিং। ইরোড চেকিং। হ্যাঁ হ্যাঁ মনে করো আমি আমি সেন্ডারের সাথে পাঠানোর সময় টেইলারে বলে দিলাম যে আমারটা যাবে ইভেন প্যারিটিতে এবং হচ্ছে এখানে জিরো। হ্যাঁ। ইভেন প্যারিটিতে হবে এবং প্যারিটি বিট হচ্ছে জিরো। পি সমান সমান জিরো। এখন রিসিভার সাইডে গিয়ে কি হলো? ওইটা অড হয়ে গেল। মনে করো এটা কোনোভাবে জিরো হয়ে গেছে। এটা তাহলে তাহলে ভুল। ইরোর। এটা ইরোর। ভুল। এখন দেখো, এবার রিসিভার কি করবে? প্রথমে প্যারিটি বিটটা চেক করবে। ইভেন প্যারিটি জিরো আছে। ইভেন হ্যাঁ। প্যারিটি জিরো মানে কি? আমার এখানে জোড় সংখ্যক ওয়ান থাকা লাগবে, হ্যাঁ। কিন্তু এখানে জোড় সংখ্যক ওয়ান আছে, আছে তিনটা। হ্যাঁ। তাহলে ও বুঝতে পারবে যে এর মধ্যেই বিটটা মানে হচ্ছে ইরর চলে আসছে। তখন আচ্ছা। রিসিভার কি করবে? সেন্ডারকে একটা মেসেজ দিবে যে তুমি আমাকে যে বিটটা পাঠাইছো পুরোটা ভুল, আমি এটা নিব না। হুম। ঠিক আছে? তো ওই কনসেপ্টটা এখানে বলছে যে টেইলর ব্লকের শেষ নির্দেশ করে, এবং কোনো কোনো ক্ষেত্রে ব্লকের ভিতরকার ভুল নির্ণয় এবং সংশোধনে সহায়তা করে। যে আমি এই যে টেইলর যে ব্লকটা আছে এখানে, মুছে ফেললাম তো। টেইলর যে ব্লকটা আছে লাস্টে, মনে করে এই যে এটা হচ্ছে প্রথমে 8 বিট পাঠাইছে, আর এটা হচ্ছে টেইলর। আমি কি এখানে কি করলাম? এখানে স্টপ বিট দিলাম। দেওয়ার পরে মনে করো হচ্ছে এখানে দিলাম প্যারিটি বিট জিরো, দিয়ে এখানে লিখলাম 10110। ইভেন প্যারিটি সেটাও বলে দিলাম। বলার হুম। পরে আমি দেখলাম যে এখানে প্যারিটি বিট জিরো আছে, তার মানে ইভেন যেহেতু মানে জোর, তার মানে এখানে চারটা ওয়ান থাকা লাগবে। তাহলে ওয়ান যে তিনটা ওয়ান আছে, তাহলে কি হবে? এটা ভুল। তখন রিসিভার কি করবে? আমি নেব না, তুমি আমাকে আবার পাঠাও। আচ্ছা। ঠিক আছে? প্রযুক্তিগতভাবে এই পদ্ধতি ব্যবহার অনেক জটিল এবং ব্যয়বহুল হলেও ব্যান্ডউইথের ব্যান্ডউইথের ডেটা দূরবর্তী স্থানে পাঠানোর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটা জটিল কেন, একটা থিঙ্কিং করতে পারবা? জটিল। এটা জটিল আছে একটুখানি। আচ্ছা, প্রথমে বলি, দেখো এখানে এখানে যে একটা বিট আমার চেঞ্জ হয়ে গেছে, দেখো এখানে একটা বিট চেঞ্জ হয়েছে। এই জিরোটা ওয়ান ছিল, চারটা ওয়ান ছিল, তাই না? হ্যাঁ। চারটা ওয়ান ছিল, থাকার পরে এ চেঞ্জ হয়ে গেছে, হয়ে জিরো হয়ে গেছে। হুম। এখন যদি দুইটা চেঞ্জ হয়, ও। দুটা চেঞ্জ হলে তো এটাকে নেবে, কারণ দেখো এখানে জোড় সংখ্যক ওয়ান আছে। হ্যাঁ। তাহলে ও কি বলবে? ও বলবে যে এটা কারেক্ট। হ্যাঁ। এক, কিন্তু দুইটা চেঞ্জ হলেও কিন্তু এটা ইরোর, তাই না?
আসলে ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যায় নাই, কিন্তু হ্যাঁ, দুইটা চেঞ্জ হয়েছে বলে চেঞ্জ হয়েছে, বাট দুইটা ওয়ান আছে, তখন এটাকে জোর বলে এটাকে কারেক্ট ধরবে, কারণ কি এটি ইভেন প্যারিটি, এখানে দুইটা ওয়ান থাকতে হবে। বুঝছি। ঠিক আছে, তাহলে এটা একটু জটিল না? হ্যাঁ, তারপরে দেখো হচ্ছে এখানে কি হয়েছে, প্রথমবারে সেন্ডার ইচ্ছা মতো ডেটা পাঠাবে, এখানে 8 বিটের জায়গায় একবারে 30টা বিটও পাঠাতে পারে। পাঠানোর হ্যাঁ, পরে একটু গ্যাপ নিল, তখন কি করবে, ও 30টা বিট পরের বার থেকে 30টা বিট করে করে একসেপ্ট করবে। বুঝছি। তাহলে 30টা বিট করে একসেপ্ট করলে আমার তো 30টা বিট আমি নাও পাঠাতে পারি। তাহলে প্রথম হ্যাঁ, মনে করো আমি পরের বার কি করলাম, 8টা বিট পাঠালাম, ও 8টা বিটকে আবার পরে পাঠাবে নিবে। তাহলে প্রথমবারে বুঝছি। 30টা বিট, পরের বারে 8টা বিট, এটা একটা মানে বাজে একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে না? ঠিক আছে। আবার দেখো প্রথমবার আমি প্রথমবারে মনে করো আমি একটা বিট পাঠাইছি, হ্যাঁ, একটা বিট পাঠাইছি, তাহলে ক্লক কি হবে মনে করো 1 সেকেন্ড, ও 1 সেকেন্ডকে ফিক্স রাখবে। পরের বার আমি যদি 30টাও পাঠাতে যাই, ও 30টা নেবে না, কারণ প্রথমবার আমি যেটা পাঠাইছি ও সেটাকে হিসাবে ক্লকটাকে সেট করে ফেলছে। ও, ঠিক আছে, বুঝছি। তাহলে সেই হিসাবে এটা তো একটু জটিল। বাট এখানে কি, হ্যাঁ, বেশি ব্যান্ডউইথের দূরবর্তী স্থানে ডেটা পাঠাতে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বড় ধরনের নেটওয়ার্ক যেমন মোবাইল নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক ইত্যাদিতে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এইগুলোর হুম, কিন্তু কম্পারিজন আসবে। ঠিক আছে। আচ্ছা পরেরটাতে যাই, এটা যেহেতু ছোট এটা এই ভিডিওতে শেষ করে ফেলি। আচ্ছা, আইসোক্রোনাস ট্রান্সমিশন কি, এটার মধ্যে সিনক্রোনাসও থাকবে আবার অ্যাসিনক্রোনাসও থাকবে। আইস। আইসোক্রোনাস, এটাতে কি থাকবে, সিনক্রোনাসও থাকবে। তাহলে এটা কি এক কথা বলবো? সিনক্রোনাস। বুঝি না, আবার বলো। সিনক্রোনাস ট্রান্সমিশন কিভাবে বলবো এক কথায়? আচ্ছা, এখানে এক কথায় বলা যায় না, আসলে অনেকগুলো ফিচার আছে এখানে। যেমন আগেরটাতে কি ছিল, এখানে আমি একবার ইচ্ছা মতো বিরতিহীন ভাবে ডেটা পাঠাতে পারি, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে দেখো আমি একটা করে ক্যারেক্টার পাঠাই, একটা করে ক্যারেক্টার পাঠাই, সেটা 8 বিটের, তাহলে এখানে 8 বিট ফিক্স। কিন্তু এখানে দেখো আমি অনেকগুলো 30টা বিটও পাঠাইতে পারি। এখানে দেখো তাই হ্যাঁ, বলছে যে বিরতিহীন ডেটা ট্রান্সমিশন, আমি একবারে হুম, 30টা বিটও পাঠাইতে পারি। হুম, ঠিক আছে। আর এখানে কি হবে, প্রথম বিটে 8 বিটের অনুযায়ী যে ফিক্স হলো, পরেরটাতে 8 বিট অনুযায়ী সে ফিক্স হয়ে যাবে। এখানে কি, প্রথমবারে যদি একটা বিট অনুযায়ী ফিক্স হয়ে যায়, মানে এখানে আমি ইচ্ছা মতো বিরতি দিয়ে দিয়ে ডেটা ট্রান্সমিট করতে পারি, কিন্তু এখানে সেটার সুযোগ নাই, এখানে ক্লক ফিক্স হয়ে যায়। এখানে আচ্ছা, কি থাকে, স্টার্ট বিট বা স্টপ বিট থাকে, এখানে কি থাকে, হেডার বা টেলার থাকে। হুম, ঠিক আছে। তারপরে এটা শুধুমাত্র অ্যাসিনক্রোনাসটা কি হয়, যে অল্প পরিমাণ ডেটা ট্রান্সমিট করতে ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে হ্যাঁ, ধীর গতিতে ট্রান্সমিট করতে ব্যবহৃত হয়, প্রাইমারি স্টোরেজের দরকার নাই, বাট এখানে একটা প্রাইমারি স্টোরেজ থাকে। এবং হুম, যখন আমি কোনো ডেটা পাঠাবো না, প্রাইমারি স্টোরেজের লাস্টে যে গুগলের হয়েছে হিস্টোরির মতো যেভাবে সেভ থাকে, প্রাইমারি স্টোরেজে সেভাবে আগেই যেটা আমি পাঠাইছি সেটা সেভ থাকে। যখন কোনোটা আমি পাঠাবো না, প্রাইমারি স্টোরেজে যেটা আছে সেটাকেও আবার পাঠাবে। হুম, ঠিক আছে। তো আসলে এক কথাই বলা যায় না, মানে অনেকগুলো ফিচার থাকে, সেইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, আইসোক্রোনাসে যাই। আইসোক্রোনাসটা কিছু নয়, দুইটারই মিক্সিং পদ্ধতি। ঠিক আছে। এখানে কি হয়, সিনক্রোনাসের মতো স্টার্ট আর স্টপ বিট থাকে, আর মাঝখানে যে বিটগুলো থাকে সেটা কিসের মতো যায়, সরি, অ্যাসিনক্রোনাসের মতো হচ্ছে স্টার্ট আর স্টপ বিট থাকে। হুম, এই প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির মতো স্টার্ট আর স্টপ বিট থাকে, কিন্তু মাঝখানে আমি যে ডেটাগুলো পাঠাচ্ছি সেটা সিনক্রোনাস পদ্ধতিতে যাবে। যে প্রথম বিরতিহীনভাবে পাঠাবো, সেই অনুযায়ী ক্লক ফিক্স হবে, প্রাইমারি স্টোরেজ থাকবে, মানে সবগুলো। মাঝখানে ডেটা পাঠানোর প্রক্রিয়াটা সিনক্রোনাসের মতো, কিন্তু অ্যাসিনক্রোনাসের মতো স্টার্ট আর স্টপ বিট থাকবে। ঠিক আছে। আচ্ছা, পুরোটা কিন্তু এটা সিনক্রোনাস না, তাই এখানে কোনো স্টোরেজ ডিভাইস থাকবে না। তাহলে স্টোরেজ ডিভাইস শুধুমাত্র থাকে কোথায়, সিনক্রোনাসে থাকে না? হ্যাঁ, আর অ্যাসিনক্রোনাস আর আইসোক্রোনাসে কিন্তু কোনো স্টোরেজ ডিভাইস স্টোরেজ বিট থাকে না। থাকে। ঠিক আছে। আচ্ছা, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের প্রচলন বেশি। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলতে, যে তুমি যখন মোবাইলে গেম খেলো, গেমটা কিন্তু অনেক আগে বানানো, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এখন খেলছো, হুম, কিন্তু তোমার হোয়াটসঅ্যাপে যে ভিডিও কল, সে ভিডিও কলটা কিন্তু এখনই হচ্ছে, এবং তুমি ওটা এখনই মানে একদম আসল ব্যবহার করছো। বা ফেসবুকের যে লাইভ, যেটা হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে হ্যাঁ, একটা ভিডিও ভিডিও পোস্ট করার একটা সেকশন আছে, একটা লাইভ পোস্ট করার একটা সেকশন আছে। তো লাইভ হ্যাঁ, পোস্টের ক্ষেত্রে কি হয়, তোমার এখনকার ভিডিও এখনই দেখাচ্ছে, হুম, তো ওইটাকে বলে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, যে আসল একদম, মানে খাঁটি অথেন্টিক। তো
তো সেটার ক্ষেত্রে আমাদের আইসোক্রোনাস পদ্ধতিটা ব্যবহার করা হয়। আর বিভিন্ন মাল্টিমিডিয়াতে, যেমন টিভিতে ব্রডকাস্ট করে মনে করো লাইভ দেখাচ্ছে, তখন আমাদের কি হয়, আইসোক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করা হয়। বুঝতে পারছো? জি। আচ্ছা,